দর্শক, এই আলোচনাটা খুবই মর্মস্পর্শী আলোচনা। সেদিন 15 আগস্ট, আজকে থেকে 51 বছর আগে, 75-এর 15 আগস্ট সকালে বঙ্গবন্ধুর জন্য ফুল অপেক্ষা করছিল, ফুলের মালা, ফুলের ডালা অপেক্ষা করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ফুলে ফুলে বরণ করে নেওয়ার আয়োজন চূড়ান্ত ছিল, সব কিছু রেডি ছিল। কিন্তু বঙ্গবন্ধু নিথর দেহ তার পড়েছিল 32 নম্বরের বাড়িতে। সেই হৃদয় বিদারক ঘটনার কথা বলবো তো অবশ্যই, কিন্তু ভিডিওটা শুরু করব একটা মানবিক ছবি দিয়ে। এই ছবিটা দেখুন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ির নিরাপত্তা রক্ষী একজন, তাকে বঙ্গবন্ধু দুহাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন দোতলায়, নিজের ডাইনিং টেবিলে নিয়ে যাচ্ছেন। তার স্ত্রী ভালো রান্না করেছেন, সেই রান্না তার সঙ্গে সেই গেটম্যানের সঙ্গে একসঙ্গে বসে খাবেন, এই জন্য তাকে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জীবনের অন্যতম ঐতিহাসিক ছবি এটা। বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের পরে 72 থেকে তার শাসন ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, বাকশাল গঠন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলার চেষ্টা করেন যে বাকশাল গঠনের পরেই বঙ্গবন্ধুর আসলে সব কিছু হারানোর ঘটনা ঘটে থাকে, কিন্তু এটুকু আমরা চিন্তা করে দেখি না যে বাকশালের জন্ম কবে হয়েছিল এবং 75-এর 15 আগস্ট ঘটনাটা কবে ঘটেছিল। বাকশাল গঠনের দিন থেকে 15 আগস্ট কয় দিনের তফাৎ ছিল? ততদিনেই কি এত বেশি ঘটনা ঘটে গেল যে বাকশাল গঠনই বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের মূল কারণ হলো? সেই আলোচনায় যেতে চায় না। আলোচনায় যেতে চাই যে ভোর ঠিক 6টায় বঙ্গবন্ধুকে গুলি করা হলো, 5টা থেকে 6টা এই 1 ঘন্টার অপারেশন ছিল 32 নম্বরের বাড়িতে। শেষ দিকে এসে বঙ্গবন্ধুকে যখন মারা হলো 6টার দিকে, সেই ঘটনা ইতিহাস থমকে দিল, এবং ইতিহাস থমকে দেওয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন সব কিছু স্তব্ধ হয়ে গেল। সেই সময়ের বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছিল সেই সকল খবর। চলুন একটু সেই সকল খবরগুলো কি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে প্রস্তুত ছিল, সেই প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন বঙ্গবন্ধুকে চলে যেতে হলো অসীমের ঠিকানায়, একটু বুঝে ওঠার চেষ্টা করি, স্মরণ করার চেষ্টা করি তার শাহাদত বার্ষিকীতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বঙ্গবন্ধুর সেদিন থাকার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফুলে ফুলে বরণ করার কথা ছিল তাকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছিল, বিভিন্ন পত্রিকার নিউজের কোলাজটা আপনারা একটু দেখে নিন। বিভিন্ন পত্রিকার নিউজ, সেখানে শিরোনাম করা হয়েছিল বঙ্গবন্ধুকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে স্বাগত জানাবে, এরকম নিউজ প্রকাশিত হয়েছিল আগমন উপলক্ষে তার দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক পত্রিকায়, এবং বিশেষ ক্রয়পত্রও প্রকাশিত হয়েছিল। এই যে ঘটনা, বলা হচ্ছে যে যদিও শ্রাবণের সেই সকালে তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অপেক্ষাই ছিল তাজা ফুল, সাজানো মঞ্চ, তোরণ আর রঙিন কাগজে মোড়ানো রবীন্দ্র রচনাবলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবিগুরুর প্রতি অনুরাগ ছিল সবার জানা, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আচার্য শেখ মুজিবুর রহমানকে রবীন্দ্র রচনাবলী উপহার দিতে চেয়েছিলেন সেদিন। রচনাবলীর সেই খণ্ডগুলো কাগজে ঠিকই মোড়ানো হয়েছিল, কিন্তু নিয়তির অমোঘ লিখন তা প্রাপকের হাতে পৌঁছে দিতে পারেনি। সেই সময় বঙ্গবন্ধুর নিথর দেহ পড়েছিল 32 নম্বরের সিঁড়িতে। শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন ও শাসনকাল বিশ্লেষণ করলে সমাজ ও রাজনীতিতে তার ভাবমূর্তির একাধিক মাত্রা ফুটে ওঠে। সমর্থক ও অনুসারীদের কাছে তিনি ছিলেন এক পরম আস্থা ও আশ্রয়স্থল, তাদের কারো কাছে তিনি ছিলেন সাক্ষাৎ দেবতা। স্বাধীন বাংলাদেশে তার কাছে পৌঁছাতে পারলে সব মুশকিল আহসান হতো, অনেক অপরাধ মাফ হতো, দুর্ভিক্ষের দেশে দাক্ষিণ্য মিলত অকাতরে। রাজনৈতিক মহলে এমন আলোচনা অযৌক্তিক নয়। অনুসারীদের প্রতি তার অগাধ স্নেহ ও বিশেষ শিথিলতা রাজনীতির ময়দানে বহুল আলোচিত বিষয়।
বিপরীত কোণে বিপরীত সমালোচনাও রয়েছে, তার শাসন পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে মুজিব বিরোধী রাজনৈতিক দল, তৎকালীন জাসদের তরুণ সমাজ এবং অতি বাম ও ইসলামপন্থী রাজনৈতিক শিবিরের কাছে তার সরকারের কঠোর পদক্ষেপগুলো চরম অসন্তোষের জন্ম দিয়েছিল। সরকারের বিশেষ করে রক্ষী বাহিনীর কঠোর ভূমিকা ও প্রশাসনিক চাপ তৎকালীন রাজনৈতিক পরিবেশকে অনেক দমবন্ধকর পরিস্থিতি তৈরি করেছিল, এই ব্যাপারগুলোও ছিল। কিন্তু সেদিন মানে টুঙ্গিপাড়ার সেই মিয়া ভাই সেদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ফুলে ফুলে বরণ করার জন্য অপেক্ষায় ছিল। দৈনিক বাংলার এই শিরোনামটা দেখে নিন। দৈনিক বাংলা সেই সময় তার প্রথম পেজে প্রধান শিরোনাম করেছিল, বঙ্গবন্ধু আজ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এই যে দৈনিক বাংলার এই খবর, সেখানে আমরা দেখছি যে আরেকটা খবর দেখে নিন, যেখানে বঙ্গবন্ধু মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর শুভাগমন উপলক্ষে বিশেষ ক্রয়পত্র, এই বিশেষ ক্রয়পত্র দৈনিক বাংলায় প্রকাশিত হয়েছিল সেদিনের সেই ৭৫-এর ১৫ আগস্ট। ৭৫-এর সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে এদিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার কথা ছিল। ৪ ঘন্টার শিডিউল ছিল তার। সম্মান জানানোর কথা ছিল জগন্নাথ হলে ১৯৭১ সালের শহীদদের গণকবরে। এছাড়া ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু সময় কাটানোর কথা ছিল তার, যার জন্য কিছু শিশু কিশোরকে প্রস্তুত করা হয়েছিল। কে শেখ মুজিবকে ফুলের মালা পরাবে, কে হ্যান্ডশেক করবে, সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু হায়, সব আয়োজনই বৃথা যায় প্রধান অতিথির অনুপস্থিতিতে। ঘাতকের বুলেটে সেই সকালে আর শিশুদের সান্নিধ্যে আসা হয়নি শেখ পরিবারের কিংবা শেখ মুজিবের। একজন পরিবার প্রধান, দলের নেতা, রাজনীতিবিদ, রাষ্ট্রপতি শেখ মুজিবেরও সীমাবদ্ধতা হয়তো ছিল। কোনো মানুষই সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়, কিন্তু বাঙালির মুক্তি সংগ্রামে তার অবদান যদি আমরা খুব সহজেই ভুলে যাই, এই ভুলে যাওয়াটা আমাদের জন্য সেটা সমীচীন কিনা সেটাও একটা বড় বিষয়। বঙ্গবন্ধুর নানা বিষয়ে সমালোচনা রয়েছে, সমালোচনা করা যেতেই পারে। মাত্র 4টা পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেয়া, বাকশাল তৈরি করা, রক্ষী বাহিনী, এগুলো হয়তো বঙ্গবন্ধু যে কারণে করতে চেয়েছিলেন সেটা হয়তো তখন তার সহকর্মীদের কিংবা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঠিকভাবে বোঝাতে পারেননি। ভুল বোঝাবুঝি থেকেই হয়তো অনেক কিছু হয়েছে। আবার বঙ্গবন্ধুর কাছের মানুষ চেনার ক্ষেত্রেও হয়তো ভুল ছিল। এমন একজন মানুষকে তিনি কাছের মানুষ হিসেবে বেছে নিয়েছিলেন, খন্দকার মোস্তাক। সেই খন্দকার মোস্তাকই সেই রাতে আমরা দেখলাম যে রাত 8টার পরে বাড়িতে এসে, যখন ভোরবেলায় এই হত্যাকাণ্ড ঘটল তার আগে রাত 8টার পরে নিজে টিফিন কেয়ারে করে নিয়ে এসে হাঁসের মাংস নিয়ে এসে খাইয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধুকে এবং বলেছিলেন যে আপনার বৌমা আপনার জন্য রান্না করে পাঠিয়েছে। এই যে কাছে আসার কৌশল, মোস্তাকের কাছে আসার কৌশল, এই কাছে আসার কৌশল কিন্তু মানে তিনি ধরতে পারেননি। এই ক্ষেত্রে তার ব্যর্থতা বলা যেতেই পারে। এবং তাকে আমরা জানি যে ভারতের গোয়েন্দা সংস্থা থেকে তাকে বারবার সাবধান করা হয়েছে যে আপনার জীবন শঙ্কার মধ্যে রয়েছে, আপনাকে সাবধান থাকতে হবে। তিনি বারবার সেটা উড়িয়ে দিয়েছেন যে আমার দেশের মানুষ আমাকে কে মারবে, এগুলো ভুল কথা, ভুয়া কথা, আমার দেশের জনগণ কখনো আমাকে মারতে পারে না। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তার দেশের জনগণের মধ্যে সবথেকে বড় মির্জাফরটাকে তিনি তার কাছে কোলে পিঠে করে মানুষ করেছেন। এমনকি শেখ হাসিনার পরবর্তী সময়ে বয়ানেও আমরা দেখেছি যে মোস্তাক এতটাই আস্থার জায়গায় গিয়েছিলেন যে যখন তিনি জেলে যেতেন তখন পরিবারের সদস্যদের, হাসিনাদের বলে যেতেন যে আমি থাকছি না তাতে কি হয়েছে, তোর মোস্তাক চাচা আছে, যত যা প্রয়োজন তাকে বলিস। এই যে একজন মোস্তাকের ভিড়ে যাওয়া এবং তারপরে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কি হয়েছে সেগুলো আমরা জানি। পরিবারের সমস্ত সদস্যদের বনানী কবরস্থানে দাফন করা হলো, তার মরদেহ পাঠিয়ে দেওয়া হলো টুঙ্গিপাড়ায়। সেখানে 7-8 জন মিলে মাত্র তার জানাজা হলো। কাফনের কাপড় মিলল না, রিলিফের যে শাড়ি
সাদা থান, সেই সাদা থানের পাড় ছিঁড়ে দিয়ে দুইটা সাদা থান চেয়ে নিয়ে এসে তার কাফন তৈরি করা হলো। সুগন্ধি সাবান জুটলো না তার জন্য, 570 কাপড় কাচা যে সাবান, সেই সাবান দিয়ে তার বডি ধোয়ানো হলো এবং মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দাফন কাজ শেষ করার জন্য তৎকালীন প্রশাসন এলাকার মানুষদের বাধ্য করলো এবং এলাকার মানুষদের তো পৌঁছতেই দেয়নি তাদের কাছে। 5, 7, 8, 10 জনকে ভিড়তে দিয়েছে, তার যারা একেবারেই খুবই কাছের আত্মীয়, তাছাড়া কাউকেই ভিড়তে দেয়া হয়নি। এই যে করুণ বিদায়, হ্যাঁ, বঙ্গবন্ধুর জীবনে অনেক কিছু ভুল থাকতে পারে, ভুল সিদ্ধান্ত থাকতে পারে, ভুল পদক্ষেপ থাকতে পারে, অনেককে তিনি চটিয়ে থাকতে পারেন, অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু আজকের এই মানে মহান মুক্তিযুদ্ধের 55 বছর পরে এসে যদি আমরা ভুলে যাই যে মহান মুক্তিযুদ্ধে তার কি অবদান ছিল, মুক্তিযুদ্ধের আগে থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত আনা 52 ভাষা আন্দোলন থেকে কিংবা তারও আগে থেকে শুরু করে নানা আন্দোলন সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করে দেয়া এবং নিজের জীবনের 14 বছরেরও বেশি সময় জেলে কাটানো, দেশের জন্য জেল খাটা, এরকম ত্যাগ বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদ কি করেছেন? করেননি। তো তার জীবনে যদি পরবর্তীতে কোনো ভুল ত্রুটি থেকেও থাকে, তার জন্য কি আমরা ইচ্ছা করলেই তার মানে তাকে গুড়িয়ে দিতে পারি? কিংবা শেখ হাসিনার টানা 15 বছরের অপশাসন যেটা আমরা বলছি, সেই অপশাসন যদি আমি ধরে নিই যে পুরোটাই সত্য, আমাদের অভিযোগ যে অপশাসনই ছিল, সেই অপশাসনের সঙ্গে আমি কি বঙ্গবন্ধুকে মেলাতে পারি? কিংবা মেলানোটা কি আমার ঠিক হচ্ছে? সেই মিলিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দিতে পারি কিংবা বঙ্গবন্ধুর ভাস্কর্যে উপরে উঠে প্রস্রাব করে দিতে পারি? আমার মনে হয় যে আমরা ভুল পথে আছি। কারণ যে দেশে গুণের সমাদর নেই, সে দেশে কিন্তু গুণই জন্মে না। এই কথাটা আমরা ভুলে গেলে মহা সর্বনাশ হয়ে যাবে। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।